তীর তয় দীর্ঘইকার র তীর দীপ দয় দীর্ঘইকার প দীপ ধীর ধয় দীর্ঘইকার র ধীর আবার প তীর তয় দীর্ঘইকার র আমার আঙুলটা কোথায় তয় দীর্ঘইকার র তীর দীপ দয় দীর্ঘইকার প দীপ তারপরে ধীর ধয় দীর্ঘইকার র ধীর পড়ে যা ভালো করে আমি চাটা খাই দিয়ে পড়া ধরবো হ্যাঁ আমি ছাদের উপরে আপনি আমাকে খুঁজেও পাবেন হ্যাঁ ছাদের উপরে রোদ লাগছে তাই বিস্কুট খাওয়া চট করে নমস্কার শুভ সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আর এখন বাজে সকাল 10:30 এখন থেকে ব্লগটা শুরু করলাম বাচ্চাটাকে পড়াতে বসিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম জল আনতে আর হচ্ছে কলম আনতে তারই মধ্যে ক্যামেরা চলছে দেখে ও একটু ক্যামেরার সামনে নিজের খুশি মতো একটু অভিনয় করে নিল আর কি তো যাই হোক 10:30 বেজে গেছে এখনও কিছু খাওয়া হয়নি তো একটু বিস্কুট আর চা এখন খাবো তারপর 11:30টার সময় উঠে মুড়ি খাবো তারপর রান্না বসাবো কেন বলুন তো এখন তো মানে ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বেজে যায় 6টা 6:30 তো বেজেই যায় একটু ঠান্ডায় আর আমি একটু দেরি করেই উঠি তো সেই সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে এই বাচ্চাটাকে পড়িয়ে দিই যাতে ওকে বিকালে বা রাত্রে পড়াতে না হয় রাত্রেবেলাটায় আমি একটু কবিতা প্র্যাকটিস করি আর এখন বিকেল মানেই তো জানেন আমাদের খেয়ে উঠতেই 3:30 বেজে যায় তারপর কাজ গোছাতে আমাদের 5টা বেজে যায় তার মধ্যে আবার সন্ধ্যা দেওয়ার তাড়া থাকে তো সেই জন্য ওকে আমি যেহেতু আমার খাওয়া হয় দেরি করে রান্নার তাড়া বেশি থাকে না সেই জন্য ওকে আমি 10:30টার সময় পড়িয়ে দিই আর ওর ঠাকুমার সাথে কথা বলছিলাম আর প্রথমে আমি 3টে বিস্কুট এনেছিলাম তারপর ওকে একটা দিয়ে দিয়েছি আবার নিচে গিয়ে গোটা ধুয়ে মানে বিস্কুট নিয়ে এলাম একটু চা বিস্কুট খাবো তো তারপর আমি সারা সকাল বালি খুব ব্যস্ত ছিলাম আর কি মানে ওকে না পড়িয়ে 11:30 বেজে গিয়েছে তারপর বাসন টাসন চা খাবার বাসন মুড়ি খাওয়ার বাসন মানে মুড়ি খেলাম তারপর চা খেলাম তারপর সমস্ত বাসন কোসন ধুয়ে রান্না বসাতে আমার দেরি হয়ে গেছে আর আজকে ছিল আপনার বুধবার আর বুধবার দিনটা আমার একটু তাড়া থাকে মানে তাড়া থাকে বলতে একটু কাজ থাকে মানে সকালে একটু উঠেছি তাড়াতাড়ি আজকে 6টার দিকে একটু কাছাকাছি থাকে খুব কেননা বুধবার কাছাকাছি করি বৃহস্পতিবার গোটা ঘর লাতা দিই পুজো হয় যেহেতু আর কাছাকাছি করে ওকে পড়িয়ে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে তো তাই আর ভিডিও বানাতে পারিনি তখন একটু সময় দিতে পারিনি দুপুরবেলায় কি রান্না করেছিলাম সেটাও এখন মনে নেই আমি ভিডিওটা আগে বানিয়ে রেখেছি আর 2 দিন পরে আর কি ভয়েস দিচ্ছি সেই জন্য কী যে রান্না করেছিলাম মনে নেই তো যাই হোক একদম চলে এসেছি রাতের বেলা আজকে বানাবো আপনার পরোটা বানাবো আর একটু আলুর তরকারি বানাবো তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর এখন বাজে 6:30 বুঝলেন 6:30 বেজে গেছে ময়দাটা মাখা হয়ে গেছে আর এখন লেচিগুলো করব তারপর একটু ছোট ছোট করছি আর পরোটাগুলো আমি একটু ছোট ছোটই বানাবো দেখতে বেশ সুন্দর হয় পরোটা আর আলুর দম বানাবো আর হ্যাঁ আচ্ছা এই ভাতের হাঁড়িতে যে ঢাকা দেওয়া আছে জামে তরকারির কথাটা মনে পড়লো পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি রান্না করেছিলাম সেই তরকারিও একটু আছে তো সেই জন্য অল্প করেই আলুর দমটা বানাবো পরোটাগুলো ময়দা দিয়ে বেললে ভালো হতো তাহলে মানে বেলতে সুবিধা হতো কিন্তু তেল দিয়ে বেললে কী হয় জানেন তো গুটিয়ে যায় কিন্তু বসে পড়েছি শীতে না আর উঠতে ইচ্ছে করে না আমার না একটু শীত বেশি আমি একটু আলসে টাইপের চাই বলুন তো যাই হোক এই তেল দিয়ে একটু টেনে টেনে বেলে নিলাম আর কি বলুন তো এই পরোটা বেলতে বেলতে ওই যে পাশে জানালাটা রয়েছে জানালার ওই দিকে না কয়েকটা ঘর রয়েছে তো ওই ঘরের একটা দিদির মেয়ে আর কি বড় মেয়েকে যাদের বাড়িতে বিয়ে দিয়েছিল তাদের বাড়িতে কোনো সমস্যার কারণে বাড়িতে প্রচণ্ড ঝগড়াঝাটি হতো নাকি প্রায় তো আমরা বিষয়টা জানি না আমরা এই কয়েকদিন আগে জানলাম মেয়েটার বাড়িতে খুব ঝগড়াঝাটি হতো মাঝে মধ্যে তো ঝগড়া হওয়ার ফলে যখন ঝগড়ার মাত্রাটা বেড়ে যায় তো মানে ওই মেয়েটার বর
বা শাশুড়ি শ্বশুর সবাই মিলে ওই মেয়েটাকে মেরে দিয়েছে আর কি। মানে ঝগড়াঝাটি হতে হতে শুনলাম যে ওর শাশুড়ি, মেয়েটার শাশুড়ি নাকি এইরকম বেলন দিয়ে মেয়েটাকে ঘাড়ে না কোথায় যে মেরেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। তো ওরা ভাবছে যে মেয়েটা হচ্ছে যে মারা গেছে। তো ওরা ভয় পেয়ে গিয়ে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা না করে আবার গলায় দড়ি দিয়ে টেঁসে দিয়েছে, যাতে মানে বাবার বাড়ির সবাই ভাবে যে মেয়েটা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। মাঝে মধ্যে অশান্তি হতো, এই ভেবে চালাতে চেয়েছিল। কিন্তু অপরাধী যতই অপরাধ করুক না কেন, কিছু না কিছু তো একটু খুঁট রেখেই যায়, এটা একটা আছে কথায়। তো যাই হোক, আমি মানে এই 4-5 মাস হলো মেয়েটা মারা গেছে, আর আমি এই পরোটাটা বেলতে বেলতে ওদের ওই পাশ থেকে ওই কথাগুলো শুনতে পাচ্ছিলাম যে ওদের বাড়ির একটা কাকিমা, যে মেয়েটা মারা গেছে তার কাকিমা নাকি আজকেই, আমি পরোটা বেলতে বেলতেই শুনছিলাম, মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, বলছে আমাকে কেউ ডাকছে হাত নেড়ে, আয় এদিকে আয়, এদিকে আয়। তো যার মেয়ে মারা গেছে সেই দাদা তখন চিৎকার করে বলছে ও আমার কচিমা এসেছিলো, কচিমা। তো শুনে না আমার সত্যি খুব ভয় লাগছে। এমনকি আমি যে আজকে ভয়েস দিচ্ছি 2 দিন পর, এটা বলতেও রাত্রেবেলায় ভয়েস দিচ্ছি, এখন 7:30 বাজে, কিন্তু আমার গাটা ছমছম করছে। আমি বাড়িতে একা থাকি তো, আর শীতকালের রাত্রি মানে জানেন তো, চারিদিকে সবাই ঘরের ভিতরে নিস্তব্ধ, আমার ভয় ভয়ও করছে। তো আমি শুনেছি যে অতৃপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায়। মেয়েটার বয়স মাত্র 22-23 হবে, আর একটা ছোট্ট বাচ্চা আছে, 4 বছর মতো বয়স হবে। তো সেই জন্য ওর বাড়ির সবাই যে চিৎকার করছে আমি শুনতে পাচ্ছি। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, সেই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো ওরা সবাই বলাবলি করছে যে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চা আছে, ও তো সহজে ছেড়ে যাবে না। তো আমি চটফট করে যা হোক করে পরোটাটা ভাজতেছি। পরোটাটা ভাজার পর যা হোক করে আলুর দমটা করবো। তার মধ্যেই আমি আমার বরকে আবার ফোন করে বলেছি যে তুমি তাড়াতাড়ি আসো, আমাকে ভয় লাগছে। ও তো হাসছে, জানেন তো ছেলেদের বিষয়, ওদেরকে এসব কথা বললেই হাসবে। কিন্তু আমি দেখুন একা আছি, আমার তো ভয় লাগবেই। তো আমার বর বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো সত্যি অতৃপ্ত আত্মারা কি ঘুরে বেড়ায়? হ্যাঁ অবশ্যই, আমি অনেক পডকাস্টে শুনেছি, আপনারাও হয়তো শুনে থাকবেন বিষয়টা, যে অতৃপ্ত আত্মা কিন্তু সত্যি ঘুরে বেড়ায়। এটা আমি আমার মানে বাবার মুখেও শুনেছি, আমার পিসিদের মুখেও শুনেছি। আমার ঠাকুমাও মারা গিয়েছিলেন আমার বাবার যখন 16 বছর বয়স, আর আমার ছোটো কাকু যখন 6.5 মাস বয়স ছিল। তো আমার ঠাকুমা কিন্তু কাউকে না কাউকে, কারোর না কারোর মাধ্যম দিয়ে মাঝে মধ্যেই আসতো। আর স্পেশালি আমার বাবাকেও খুব ভালোবাসতো। তো আমার বাবার একটা বড় যখন অসুখ হয়, তো আমার একজন কাকুর ওপর মানে ভর করে বলেছিল যে আমার ছেলেটা সেখানে অসুস্থ, তোরা সবাই বাড়িতে আছিস, এইরকম। এই ঘটনাটা সবাই জানে, পুরো গ্রাম। তো সেই জন্য আমি জানি, বা যারা এই বিষয়টা নিয়ে রিসার্চ করছেন, বিভিন্ন পডকাস্টে আমি দেখেছি যারা আসেন, যে অতৃপ্ত আত্মা কিন্তু সত্যি ঘুরে বেড়ায়। মানে আত্মা তো অবিনশ্বর, এটা তো শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন অর্জুনকে, যে আত্মা অবিনশ্বর। আত্মার কখনো মানে আগুনে পোড়ানো যায় না, বাতাসে তাকে ওড়ানো যায় না। একটা গীতার লাইন আছে, আমি গীতা ডেলি পড়ি কিন্তু মনে রাখতে পারি না, জানেন তো। শাস্ত্র পড়া মানে পড়ে মনে রাখাটা, এটার জন্য একটা আলাদা রকমের ট্যালেন্ট লাগে। তো ওই অধ্যায়টা আমি আপনাদের কোনো না কোনো দিন শোনাবো, এবং যারা পড়েন নিত্য গীতা তারা কিন্তু জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেইছেন যে আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না। ঠিক আছে? তো যাই হোক, সেই জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে আত্মা মানে আত্মা তো অবিনশ্বর, মানে অতৃপ্ত আত্মাদের কথা আপনারা কি জানেন, একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো যাই হোক, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু আলু কাটা হয়ে গেছে। ওদিকে দেখলেন আদা কাঁচা লঙ্কাগুলো একটু শুকনো হয়ে গেছে, ওগুলো বেটেই তরকারি করব। আর কালারের জন্য, মানে যাতে একটু কালার হয়, একটু লাল লাল দেখায় তরকারিটা, কালার না হলে না খেতে মানে যতই টেস্ট হোক যেন মন চায় না। তো একটু আমি লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম, বুঝতে পারিনি যে ঝাল হয়ে যাবে, বেশ ঝাল হয়েছিল জানেন তো। আর এই যে আমি না মানে মনটা তো আমার খুব ভয় ভয় করছে, শুধু মানে ওই দরজার দিকে তাকাচ্ছি, আর একটু আওয়াজ হলেই খুব ভয় করছে আর কি। তো এখন যাই হোক, আলুগুলো আগে ভালো করে তেলে ভাজবো। তেলে ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু মানে আলুগুলো হচ্ছে আধা সেদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু তরকারি আছে সেই জন্য একদম একটু কষা কষাই করবো, মানে একেবারে অতিরিক্ত ঝোল রাখবো না, আর একদম কষা কষাও করবো না, মিডিয়াম, যাতে এটাও খেতে পারি, আবার তরকারিটা আছে সেটাও খেতে হবে। তো তাড়াতাড়ি করে আমি আলুর তরকারিটা করে নিয়ে একদম লেপের তলায় গিয়ে ঢুকবো। আর চারধারে আলো জ্বেলে রেখে দিয়েছি, মানে বাইরের দুয়ারের আলোটা বন্ধ করে দিয়েছিলাম, একটু কারেন্ট খরচা হচ্ছে বলে। তো ছুটে গিয়ে আমি আগে আলোটা জ্বালিয়ে দিয়েছি।
যদিও আমার মানে বাড়িতে গীতা আছে, ভগবান আছে, অতটা ভয় নেই, তবুও দেখুন আমি তো মানুষ, আমি তো সেই পর্যায়ে এখনও পৌঁছাতে পারিনি। তো আমার একটু ভয় ভয় করছে। মাঝে মাঝে গোবিন্দের কাছে গিয়ে বলছি, প্রভু তুমি আর আমি আছি দেখো। অবশ্য জানি যেহেতু গোবিন্দ আছে, গীতা আছে, তাতে মানে কোনো অশুভ শক্তির প্রবেশ মানে এতটা সহজ নয়, কিন্তু তবুও আমার একটু ভয় ভয় করছে, কারণ আমি ওই পর্যায়ে এখন পৌঁছাইনি। সত্যি কথা বলতে এই পর্যায়ে যারা পৌঁছেছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না। তারা জানেন, তারা শ্মশানে গিয়েও বসে থাকতে পারেন, বা যারা শ্মশান সাধনা করেন তাদের তো বাদ দিন, তাদের তো অন্য লেভেলের একটা পাওয়ার আছে, তাই না? তো এই বিষয়গুলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো কে কী জানেন। তো আমার আলু টালু সব কষা হয়ে গেছে, আর জলটা ঢেলে দিলাম, অল্প 2.5 বাটি জল দিয়েছি। আর দেখুন তরকারি কিন্তু হয়ে এসেছে, আর একটু বাকি আছে, একটু দেখছি আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। হয়ে গেলেই পরোটা আর আলুর দম খাবো। তো একদম রেডি। তো এই ছিল আজকের ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি, রাধে রাধে।